আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আজ খুবই স্পেশাল একটা ক্লাস করাবো। জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্সটা শিখবো। শুরুতেই আমরা বেসিক জার্নালটা শিখবো। আজকের ক্লাসে জাবেদাগুলো শিখলে তোমরা যে কোনো চ্যাপ্টারের জাবেদাই করতে পারবা। সাধারণ জাবেদা যদি ভালোভাবে পারা যায়, হিসাব বিজ্ঞানের 90%ই পারা যায়। তো শুরুতেই আমরা জাবেদার নিয়মে চলে আসি। হিসাব বিজ্ঞানের মেন হচ্ছে জাবেদা। জাবেদা পারলে হিসাব বিজ্ঞান সব পারা যায়। শুরুতেই আমরা বলছি সম্পদ প্লাস ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। সম্পদ প্লাস ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ এবং ব্যয়ের একটি নিয়ম। তোমাদের প্রথম ক্লাসে আমরা বেসিক ক্লাসে ওয়ার্ড মিনিংটা শিখাইছিলাম, সাথে সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলো চিনাইছিলাম। আজকে আমরা সেই সম্পদ, দায়, আয়, ব্যয়ের জাবেদাগুলো শিখব। সম্পদ এবং ব্যয়ের একটাই রুলস, বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তাহলে মাত্র দুইটা কথা, এত কথার দরকার নেই, মাত্র দুইটা কথা। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। যদি তুমি সম্পদ কোনটি, আয় ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব কোনটি এটা চিনতে পারো আর এই রুলসটুকু জানো, জাবেদা তোমার কাছে কোনো ব্যাপার নয়। শুরুতে আমরা জাবেদায় চলে আসব। তাহলে এই ধরনের একটা প্রশ্ন আছে। প্রশ্নে বলা হচ্ছে, রিকোয়ারমেন্টটা পড়ি, রেকর্ড দ্য এন্ট্রিজ ইনটু জেনারেল জার্নাল। সাধারণ জাবেদাগুলো করো। তথ্য 1 বলছে, 1 নম্বর অঙ্ক, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস মানে লেনদেন আর অবটেন ফ্রম দ্য বুকস অফ আরিয়ান ফর দ্য মান্থ অফ ডিসেম্বর। ডিসেম্বর মাসের কিছু ঘটনা দেওয়া রয়েছে। শুরুতে আমরা 1 নম্বর ঘটনাটা দেখি। বলা হচ্ছে, হি ইনভেস্টেড ক্যাশ ইনভেস্ট করেছে 2,50,000, ফার্নিচার 30 অ্যান্ড ইকুইপমেন্ট 50 ইনটু দ্য বিজনেস। তার মানে হলো আরিয়ান ব্যবসায় নগদ নিয়ে আসছে, ফার্নিচার নিয়ে আসছে, ইকুইপমেন্ট নিয়ে আসছে। আমরা ব্যক্তির হিসাব করি না, প্রতিষ্ঠানের হিসাব করি। তাহলে প্রতিষ্ঠানে কি কি আসছে? নগদ আসছে, ক্যাশ সম্পদবাচক হিসাব, তারপর আছে আমাদের ফার্নিচার সম্পদবাচক হিসাব, ইকুইপমেন্ট সম্পদবাচক হিসাব। তাহলে প্রতিষ্ঠানে 3টা সম্পদ বাড়ছে। কেবল দেখলাম সম্পদ বাড়লে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে সম্পদ বাড়ছে 3টাই ডেবিট হবে, ক্যাশ ডেবিট হবে, ফার্নিচার ডেবিট হবে, ইকুইপমেন্ট ডেবিট হবে। 3টাই সম্পদবাচক হিসাব। ব্যবসা আরম্ভ করলো, মালিকানা সত্ত্ব বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়। তাহলে ক্যাপিটাল ক্রেডিট হবে। তাহলে শুরুতেই আমরা চলে আসি 1 নম্বর এন্ট্রিতে। তাহলে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, মালিকানা সত্ত্ব বাড়ছে, ক্যাপিটাল ক্রেডিট। টু রেকর্ড ইনভেস্ট ইন দ্য বিজনেস, ব্যবসায় বিনিয়োগ করা হলো। আশা করি বুঝতে পারছো, সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট হয়। এই যে 3টার যোগফল টোটালি 3,30,000 টাকা। ডেবিটগুলোর যোগফলটা দিয়েই ক্রেডিট করা হয়। সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট এবং ক্রেডিট করতে হয়। ওকে, 2 নম্বর ঘটনায় চলে আসব। বলা হচ্ছে, পারচেস গুডস পণ্য কুড়ায় ফর ক্যাশ নগদে কুড়ায়। তাহলে পারচেস গুডস পণ্য কুড়ায়, পণ্য মাল চেক, 3 নামে কোনো হিসাব হয় না। তাহলে পারচেস গুডস, গুডস নামে কোনো হিসাব হবে না, তাহলে পারচেস নামে হিসাব হবে। যদি এখানে আমরা করতাম পারচেস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট নামে হিসাব হয়, তখন আর পারচেসের হিসাব হবে না। তাহলে যখন দেখব পণ্য নামে আছে, গুডস নামে আছে, পণ্য নামে হিসাব হয় না, পণ্য মাল চেক 3 নামে কোনো হিসাব হয় না, তাহলে এর পরিবর্তে গুডসের পরিবর্তে এখানে পারচেস নামটা ইউজ করতে হবে। তাহলে এখানে কি কি হিসাব জড়িত? পারচেস একটা হিসাব জড়িত, ক্যাশ একটি হিসাব জড়িত। পারচেস একটি হিসাব এবং ক্যাশ একটি হিসাব। তাহলে পারচেস ব্যয়বাচক হিসাব, পারচেস হলো ব্যয়বাচক হিসাব, ক্যাশ সম্পদবাচক হিসাব। আমরা ফার্স্ট টাইম হিসাবটা চিনব। হিসাব চিনলে জাবেদার নিয়মে ফেললেই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে জাবেদার নিয়ম এখানে 2টা আছে, সম্পদ আর ব্যয়, 2টারই একই নিয়ম। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। তাহলে পারচেস গুডস পণ্য ক্রয় করছি, ক্রয় করলে ব্যয় বাড়ছে, তাহলে পারচেস ব্যয় বাড়ছে, পারচেস ডেবিট। নগদে ক্রয় করছি, তোমার মানিব্যাগ থেকে নগদ চলে যাচ্ছে, সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে ক্যাশ হ্রাস পাচ্ছে, ক্যাশ হবে ক্রেডিট। তাহলে জাবেদা বলতে পারি, পারচেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারচেস ডেবিট ব্যয়বাচক হিসাব বাড়ছে ডেবিট, ক্যাশ ক্রেডিট সম্পদবাচক হিসাব হ্রাস পেলে ক্রেডিট।
টু রেকর্ড পারচেস গুডস ইন ক্যাশ, নগদে ক্রয়। নেক্সট, পারচেস গুডস অন অ্যাকাউন্ট, পারচেস গুডস অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। তাহলে মনে রাখবো এখানে গুডস পণ্য নামে কোনো হিসাব হবে না, তাহলে পারচেস নামে হিসাব হবে। তাহলে পারচেস ব্যয়বাচক হিসাব, তাহলে আমরা কেবল দেখলাম ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এখানে, তাহলে পারচেস হবে ডেবিট। অন অ্যাকাউন্ট বাকিতে, এখানে একটা হিসাব আছে, তো বাকির জন্য যে হিসাবটা সেটা দেখা যায় না। ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন ইউটা উজ্জ্ব থাকে, আমাদের অন অ্যাকাউন্ট বলা থাকলে মনে রাখবা এখানে একটা হিসাবটা উজ্জ্ব আছে। তাহলে এখানে কি হিসাব আছে তোমাকেই বুঝতে হবে। তাহলে ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার বোঝায়। তাহলে আমি কারোর কাছ থেকে বাকিতে ক্রয় করছি, যার কাছ থেকে ক্রয় করছি সে টাকা পাবে, পাবে ফর পাওনাদার। আমার কাছে কেউ পাবে মানে সে পাওনাদার। তাহলে পাওনাদার দায়, আমার প্রতিষ্ঠানের জন্য এটি কি দায়। তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এই অন অ্যাকাউন্ট বাকিতে মানে এখানে অ্যাকাউন্টস পেয়েবল হয় অথবা অ্যাকাউন্ট রিসিভেবল হয়। তাহলে অন অ্যাকাউন্টের জন্য দুইটা কথা, যে কোনো একটি ঘটবে। তো ব্যয়ের সাথে সম্পর্ক, ব্যয় হলে অ্যাকাউন্টস পেয়েবল, যদি আয় হয় তাহলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা খেয়াল রাখবা। তাহলে ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল। স্টুডেন্টদের এখানে প্রবলেম হয়, এটা একটু কনসেপ্টটা খেয়াল রাখবা। তাহলে আমার কাছে কেউ পাবে মানে আমি দায়ী আছি, আর আমরা কারো কাছে পাবো মানে আমার প্রাপ্য সম্পদ। তাহলে এখানে আমাদের কি, আমাদের ব্যয় পরিশোধ করি নাই, বকে আছে, তাহলে দায় বাড়ছে। দায় বৃদ্ধি পেলে কি হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমরা রুলস জানি, ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়, আর বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে পারচেস ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, পারচেস ডেবিট। বাকিতে মানে পাওনাদার, পাওনাদার দায় বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট হবে। তাহলে জাবেদা করলে আসে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। তাহলে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। পারচেস ব্যয়বাচক হিসাব, বাড়ছে ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল দায়, দায়বাচক হিসাব, দায় বৃদ্ধি পাচ্ছে, দায় ক্রেডিট। টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট, তাহলে পারচেজটা কীভাবে হয়েছে, অন অ্যাকাউন্ট, ফর বাকিতে হয়েছে। টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয় হয়েছে। নেক্সট ঘটনা, পারচেজ রিটার্ন, তাহলে পারচেজ রিটার্ন করা হচ্ছে অন ক্রেডিট পারচেজ, যা বাকিতে কিনেছিলাম সেটা, কেবল যেটা বাকিতে ক্রয় করলাম এটা রিটার্ন দেওয়া হচ্ছে। তাহলে পারচেজ ব্যয়বাচক হিসাব, আর পারচেজ রিটার্ন এটা হলো কন্ট্রা হিসাব, বিপরীত হিসাব, পারচেজের বিপরীত। প্রত্যেকটা হিসাবের কন্ট্রা আছে, অ্যাসেট কন্ট্রা অ্যাসেট, এক্সপেন্স কন্ট্রা এক্সপেন্স। তাহলে পারচেজটা হলো ব্যয়বাচক হিসাব, তাহলে এটা হলো বিপরীত ব্যয়বাচক হিসাব। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, বিপরীতটা উল্টো হবে। হ্যাঁ, তাহলে মনে রাখবো পারচেসের জাস্ট উল্টা। তাহলে পারচেস ডেবিট হয়েছে, তাহলে পারচেসের উল্টা জাবেদা হবে, তাহলে এটা হবে পারচেস রিটার্ন ক্রেডিট। আর বাকিতে ক্রয় ছিল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যাবে ডেবিট। তাহলে পারচেস রিটার্ন মানে পারচেসের বিপরীত। তাহলে পারচেসের যে জার্নাল তার উল্টো মনে রাখলেই হচ্ছে। তাহলে মনে রাখবা পারচেস রিটার্নকে বলা হয় বিপরীত ব্যয়বাচক হিসাব। পারচেস রিটার্ন কি হিসাব, বিপরীত ব্যয়বাচক হিসাব। তাহলে ব্যয় যেমন ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, তো বিপরীত ব্যয়টা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। এই কারণেই পারচেস রিটার্নটা ক্রেডিট হচ্ছে, এই কারণে পারচেস রিটার্ন কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। সহজে মনে রাখবা পারচেসের উল্টো হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট পক্ষ, ওটা হয়ে যাবে ডেবিট, পারচেস ডেবিট পক্ষ ওটি হয়ে যাবে ক্রেডিট, যেটাকে আমরা বলবো accounts payable debit and purchase return credit, accounts payable debit, purchase return credit, to record purchase return on credit. Next, purchase merchandise for cash, তাহলে মার্চেন্ডাইজটা কিনছি কিভাবে আমরা, ক্যাশে। পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, তাহলে পারচেস করছি মার্চেন্ডাইজ, এটা দুইটাভাবে সমাধান করা যায়। এটা যদি আমরা পারপিচুয়াল সিস্টেমে করি তখন এটা হলো সম্পদ। পণ্য হিসাবভুক্তকরণের আবার পদ্ধতি আছে দুইটা, পারপিচুয়াল সিস্টেম অ্যান্ড পিরিয়ডিক্যাল সিস্টেম। ইনভেন্টরি নামে একটা পুরো চ্যাপ্টারই শিখবো আমরা, ইনভেন্টরি নামে একটা পুরো চ্যাপ্টারই শিখবো, সেখানে পিরিয়ডিক্যাল অ্যান্ড পারপিচুয়াল বিষয়টা কনসেপ্টটা পুরো ক্লিয়ার করব। এখন নর্মালি আমরা যদি এটা পারপিচুয়াল সিস্টেমে করি তাহলে মার্চেন্ডাইজকে সম্পদ হিসেবে হিসাবভুক্ত করা হবে, আর পিরিয়ডিক্যালে করলে এটাও পণ্য, তাহলে পণ্য নামে হিসাব হয় না, তো পারচেস নামে হিসাব হয়। তাহলে পারচেস করছি ফর ক্যাশ নগদে, আমরা দুই সিস্টেমেই দেখাচ্ছি। যদি পিরিয়ডিক্যালে করি তাহলে এটা ব্যয় হিসেবে হিসাবভুক্ত হবে, পারচেস ডেবিট, ব্যয় বাড়ছে ডেবিট, নগদ চলে যাচ্ছে ক্রয় করলে,
তোমার মানিব্যাগ থেকে নগদ চলে যাচ্ছে। সম্পদ আর ব্যয়ের একটাই রুলস, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে ব্যয় বাড়ছে ডেবিট, হ্রাস পাচ্ছে কি সম্পদ ক্রেডিট। তাহলে পার্সেস ডেবিট। আবার মার্চেন্ডাইজটাকে হিসাব করলে পারপিচুয়ালে করলে মার্চেন্ডাইজ ডেবিট, আমরা দুইটাই দেখাবো। তাহলে পার্সেস মার্চেন্ডাইজ ডেবিট অ্যান্ড পার্সেসও ডেবিট ডিভাইডেড বাই ক্যাশ ক্রেডিট। তাহলে নগদে ক্রয় করছি, এটা নগদ সম্পদবাচক হিসাব, হ্রাস পাচ্ছে ক্রেডিট। মার্চেন্ডাইজ সম্পদবাচক হিসাব, ক্রয় করলে বাড়ছে তো ডেবিট, মার্চেন্ডাইজ ডেবিট। এখন এটা যদি পিরিয়ডিক্যালে করি তাহলে সম্পদ নামে হিসাব হবে না, ওটা পণ্য হিসাব হয়, মার্চেন্ডাইজটাকে তখন পণ্য বলা হয়, তাহলে পণ্য নামে হিসাব হয় না, তো দেন পার্সেস। তাহলে পার্সেস ডেবিট, নগদ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। ওকে, পার্সেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ। তাহলে অফিস সাপ্লাইজ সম্পদ, তাহলে এখানে আর পার্সেস নামে হিসাবটা হবে না, সম্পদ নামে হিসাব হয়, গুডস নামে হিসাব হয় না, তাই গুডস নামটা না লিখে আমরা পার্সেস করছি, তাই পার্সেস নামে লিখতে হয়, কিন্তু অফিস সাপ্লাইজ নামে তো হিসাব হয়। তাহলে অফিস সাপ্লাইজটা কি সম্পদ। তাহলে সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয়। ফর ক্যাশ, এখানে ক্যাশ ও সম্পদবাচক হিসাব। তাহলে টোটাল দুইটা হিসাব আছে, অফিস সাপ্লাইজ ফর ক্যাশে ক্রয় করছি ক্যাশ। প্রথমে হিসাবটা চিনব, দেন জাবেদার রুলসে ফেলবো। সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এখানে দুইটাই সম্পদবাচক হিসাব। তাহলে পার্সেসের ফলে সম্পদ বাড়ছে, সাপ্লাইজ বাড়ছে ডেবিট, ক্যাশে ক্রয় করছি নগদ, মানিব্যাগ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পেলে হয়ে যাবে ক্রেডিট। তাহলে জাবেদা হবে অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, অফিস সাপ্লাইজ ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। সাপ্লাইজে সম্পদ, ক্যাশে সম্পদ, যেটি বাড়ছে সেটি ডেবিট হয়েছে, হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ ব্যয় চিনতে হবে, হিসাবটা চিনলে একেবারে সহজ, জাবেদার নিয়ম তো ইজি। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্বে উল্টো নিয়ম, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। চলে আসবো নেক্সট ঘটনা। পার্সেস ফার্নিচার, ফার্নিচার ক্রয় করছে অন অ্যাকাউন্ট বাকিতে। তাহলে ফার্নিচারটা কি সম্পদবাচক হিসাব, তাহলে ফার্নিচার নামে হিসাব হয়, সেই ক্ষেত্রে পার্সেস নামটা হবে না। এখানে গুডস বলা থাকলে পণ্য নামে হিসাব হয় না, সেই ক্ষেত্রে পার্সেস নামটা লিখতে হয়। তাহলে ফার্নিচার সম্পদ ক্রয় করছি, ফার্নিচার নামে হিসাব হয়, তাহলে ফার্নিচার সম্পদ, সম্পদ ক্রয় করলে বাড়ছে, ফার্নিচার বাড়ছে, তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট হয়, তাহলে হবে ফার্নিচার ডেবিট। অন অ্যাকাউন্ট বাকিতে, বাকি থাকলে এখানে নামটা দেখা যায় না, হিসাবটা দেখা যায় না। ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন ইউটা দেখা যায় না, আমাদের অন অ্যাকাউন্ট বলা থাকলে হিসাবটা দেখা যায় না, হিসাবটা বুঝে নিতে হবে। বাকি মানে এটা হবে অ্যাকাউন্টস পেয়েবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, দুটির মধ্যে যে কোনো একটি হবে। তাহলে ক্রয় বা ব্যয় বাকি হলে অ্যাকাউন্টস পেয়েবল, ক্রয় বা ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আর আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে কখন রিসিভেবল হবে আয় বাকি থাকলে, আর কখন পেয়েবল হবে ব্যয় বাকি থাকলে। তাহলে বাকিতে আমরা ফার্নিচার ক্রয় করে নিয়ে আসলাম, ফার্নিচার নামে সম্পদ বাড়ছে, বিপরীত আমার কাছে কেউ টাকা পাবে, পাবে ফর দায়, দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে দায়ের নামটা কি অ্যাকাউন্টস পেয়েবল। এই হিসাব অন অ্যাকাউন্টের জন্য এই দুটির যে কোনো একটি পক্ষ আসবে। তাহলে ব্যয় বকেয়া মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বকেয়া মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ফার্নিচার সম্পদ বাড়ছে ডেবিট, ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে ফার্নিচার সম্পদবাচক বাড়ছে ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, দায় বাড়ছে দায় ক্রেডিট। নেক্সট ঘটনা, পার্সেস ফার্নিচার ফর ক্যাশ, নগদে ক্রয় করছি, তাহলে ফার্নিচার সম্পদবাচক হিসাব, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ক্যাশ এটিও সম্পদ, ক্রয় করছি মানে হ্রাস পাচ্ছে, মানিব্যাগ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, হ্রাস পেলে হয় ক্রেডিট। অ্যান্ড অন অ্যাকাউন্ট বাকিতে হয়েছে, তাহলে ক্রয় আর ব্যয় বাকি হলে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অন অ্যাকাউন্টের জন্য হিসাবটা কি অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে হিসাবটা দেখা যাচ্ছে না, অন অ্যাকাউন্ট বাকিতে এখানে কি হিসাব জড়িত আছে অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার হিসাব। তাহলে ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে বাকি অন অ্যাকাউন্টের জন্য যে কোনো কিছু ঘটতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল হতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে। বুঝতে হবে ব্যয় বাকি মানে ব্যয়, পার্সেস ফর ব্যয়, তাহলে ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে ফাইনালি ফার্নিচার কিনেছি দুইভাবে, নগদে কিছু বাকিতে কিছু। তাহলে ফার্নিচার তো সম্পদ বাড়ছে ডেবিট, ফার্নিচার ডেবিট,
নগদে কিনলে নগদ সম্পদ হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। বাকির জন্য অ্যাকাউন্টস পেয়েবল, দায় বৃদ্ধি পাচ্ছে, আমার কাছে কেউ এখন টাকা পাবে, তাহলে পাবে মানে দায়, দায় বাড়লে ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফাইনালি ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে এই দুটি সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট ছিল, ফার্নিচার বেড়েছে, নগদ কমে গেছে, ক্রেডিট হয়েছে, দায় বাড়লে দায় ক্রেডিট হয়। নেক্সট ঘটনা, পারচেস ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, এটি সম্পদ। সম্পদ ক্রয় করলে বাড়ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ফর 25,000, পেইং টাকা 10,000 ইন ক্যাশ, তাহলে 10,000 নগদ পরিশোধ করছে, এটা সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে ক্রয় করার সময় নগদ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। অ্যান্ড সাইন 15,000 6 মান্থস নোটস পেয়েবল, নোটের মাধ্যমে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল যেমন দায়, নোটস পেয়েবল দায়। তাহলে নোটস পেয়েবলের মাধ্যমে ক্রয় করছি, দায় বৃদ্ধি পাচ্ছে, নোটস পেয়েবল চলতি দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে ফাইনালি ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে, তাহলে ইকুইপমেন্ট সম্পদ বৃদ্ধি পাচ্ছে। পেইং ক্যাশ, ক্যাশ পরিশোধ করে দিচ্ছি, নগদ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ চলে গেলে ক্যাশ হয় কি, সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আর বাকিটা নোটের মাধ্যমে, নোটস পেয়েবলটা দায়, দায় বাড়লে দায় ক্রেডিট। তাহলে টোটালে হিসাব আছে তিনটা, ইকুইপমেন্ট সম্পদ, ক্যাশ সম্পদ, নোটস পেয়েবলটা দায়। তাহলে ইকুইপমেন্ট ডেবিট, সম্পদ বেড়েছে ডেবিট, ক্যাশ চলে গেছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, নোটস পেয়েবল দায় বাড়লে ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট 15,000। এই 6 মাস এটা মেয়াদ, এর কোনো কাজ নেই, 12% এটা সুদের হার। যখন অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলবে তখন এটা কাজে লাগবে। নর্মালি আমরা এখন কি করছি, আমরা তো শুধুমাত্র এখন নোটের মাধ্যমে ক্রয় করছি, নোট মানে লোন নিয়ে আর কি, লোনের মাধ্যমে ক্রয় করছি। নেক্সট ঘটনা, পারচেস ইকুইপমেন্ট 25,000, তাহলে ইকুইপমেন্ট ক্রয় করছে, এটা সম্পদ, ক্রয় করলে বাড়ছে, বৃদ্ধি পেলে ডেবিট। পেইং 10,000 ক্যাশ, সম্পদ, ক্যাশটাও সম্পদবাচক হিসাব, তাহলে নগদ চলে যাচ্ছে, হ্রাস পেলে কি হয় আমরা জানি, হ্রাস পেলে ক্রেডিট হয়, তাহলে ক্যাশ ক্রেডিট। অন অ্যাকাউন্ট, বাকিতে, এই বাকির জন্য কোনো হিসাব লেখা নাই, বাকির জন্য তোমাকে বুঝে নিতে হবে অ্যাকাউন্টস পেয়েবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে। তাহলে ব্যয় বাকি মানে পারচেস ফর ব্যয়, ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি মানে হলো অ্যাকাউন্ট রিসিভেবল। ব্যয় বাকি অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যান্ড সাইন টাকা 10,000, 10,000 টাকা নোটে সাইন করা হয়েছে, 6 মান্থ 12% নোটস পেয়েবল, তাহলে নোটস পেয়েবলটাও দায়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল দায়, নোটস পেয়েবল দায়, তাহলে দায় কি হচ্ছে, বাড়ছে, তাহলে বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে টোটাল এন্ট্রিতে 4টা হিসাব আছে। ইকুইপমেন্ট ক্রয় করছি, ইকুইপমেন্ট সম্পদবাচক হিসাব, বাড়ছে ডেবিট। ক্যাশে ক্রয় করছি, তোমার মানি ব্যাগ থেকে নগদ চলে যাচ্ছে, আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাহলে ক্যাশ ক্রেডিট। অন অ্যাকাউন্ট, বাকিতে, এখানে কি হিসাব আছে, ক্রয় বাকি মানে মনে রাখবে অ্যাকাউন্টস পেয়েবল, আর ক্রয় বা ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, বিক্রয় বা আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে এখানে হবে অ্যাকাউন্টস পেয়েবল দায়, বৃদ্ধি পাইলে ক্রেডিট। নোটস পেয়েবলটাও দায়, নোটস পেয়েবল দায় বাড়ছে, দায় ক্রেডিট। তাহলে ফাইনালি যাবে হবে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট, এই দুটি দায়, বাড়ছে ক্রেডিট। ক্যাশ সম্পদ হ্রাস পেলে ডেবিট, ইকুইপমেন্ট সম্পদ বাড়লে ডেবিট। নেক্সট ঘটনা, তাহলে পারচেস রিলেটেড যত টাইপের অঙ্ক আছে সব করাইছি, একটা পারলে, এই যে ম্যাথটা আজকে আমরা করাচ্ছি 1 নম্বর ম্যাথ, এই 1 নম্বর ম্যাথটা পারলেই জাবেদা 90% তোমার ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর ঘটনা, সেলস অফ গুডস অন ক্যাশ, তাহলে সেলস করছি অন ক্যাশে, তাহলে সেলস গুডস পণ্য নামে হিসাব হয় না, তাহলে পণ্য নামে হিসাব হবে না, বিপরীতে কি আছে, এই যে সেলস করছি, তাহলে পণ্য বিক্রয় করছি, তাহলে এই সেলস নামে হিসাব হবে, এটি আয়বাচক হিসাব। তাহলে আয় কি হচ্ছে, বিক্রয়ের ফলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। অন ক্যাশ, তাহলে ক্যাশ হিসাব, সম্পদবাচক হিসাব, বিক্রয় করলে তোমার মানি ব্যাগে নতুন করে টাকা আসছে, তাহলে বিক্রয় করছি, নগদ আসছে, সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তো ডেবিট হবে। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট অ্যান্ড সেলস ক্রেডিট। আশা করি বুঝতে পারছো, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। সেলস অফ গুডস অন ক্রেডিট, তাহলে সেলস করছি অন, সেলস অফ গুডস অন ক্রেডিট, বাকিতে বিক্রয় করছি, তাহলে সেলস গুডস পণ্য নামে কোনো হিসাব হয় না, তাহলে সেলস নামে হিসাব হবে আয়,
আয় বৃদ্ধি পাইলে আয় বাড়ছে, বিক্রয় করলে আয় বৃদ্ধি পাচ্ছে, ক্রেডিট হয়। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে এখানে অন ক্রেডিট বাকিতে হয়েছে, তাহলে বাকিতে অন ক্রেডিট অন অ্যাকাউন্ট, বাকিতে বললে অ্যাকাউন্ট রিসিভেবল আসতে পারে বা অ্যাকাউন্টস পেয়েবল আসতে পারে। তাহলে অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট, এখানে কোনো হিসাব বলা নাই, বুঝে নিতে হবে কখন রিসিভেবল কখন পেয়েবল। তাহলে আয় বাকি মানে রিসিভেবল, ব্যয় বাকি মানে পেয়েবল। আমরা বিক্রয় করেছি, এখনও টাকাটা পাইনি, পাবো ভবিষ্যতে, প্রাপ্য, প্রাপ্য ফর সম্পদ। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তো ডেবিট হবে। ফাইনালি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল কথাটা কোথাও লেখা নাই, তাহলে অন ক্রেডিট বাকিতে মানে অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে অথবা অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা মনে রাখবা। বিক্রয় আয়, আয়বাচক হিসাব আয় বাড়ছে, ক্রেডিট, সেলস ক্রেডিট। সেলস রিটার্ন অন ক্রেডিট, যা বাকিতে বিক্রয় করলাম সেটা রিটার্ন আসছে। সেলস আয়বাচক হিসাব, এটা কন্ট্রায় বলা হয়। সেলস রিটার্নকে কি বলা হয়? কন্ট্রায়, আয়ের বিপরীত, আয়ের বিপরীত। তাহলে সেলস আয়, আয় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, তাহলে কন্ট্রায় যদি হয় তাহলে সেটা কি হবে? ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে। তাহলে জাবেদা হবে সেলস রিটার্ন ডেবিট। জাবেদা এভাবে মনে রাখতে পারো, সেলস যে আমাদের সেলসের জাবেদা যা হবে, সেলস রিটার্নের জাবেদা তার উল্টো হবে, কারণ এটা তো সেলসের বিপরীত হিসাব। সেলস রিটার্ন মানে সেলসের বিপরীত হিসাব, তাহলে সেলসের জাবেদা যা হবে বিপরীত হবে। তাহলে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সেলস অফ গুডস অন ক্যাশ, তাহলে সেলস অফ গুডস, গুডস পণ্য নামে কোনো হিসাব হয় না, সেলস আয়। তাহলে আয় কীভাবে হয়েছে? অন ক্যাশ, নগদে হয়েছে, তাহলে আয় যেভাবেই হোক বাড়ছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ক্যাশে হয়েছে, সম্পদবাচক হিসাব, তাহলে বিক্রয় করলে নগদ আসছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। অ্যান্ড অন ক্রেডিট বাকিতে হয়েছে, অন ক্রেডিট বাকিতে, আয় বাকি মানে আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে ক্রেডিট অন ক্রেডিট, ক্রেডিট নামে তো কোনো হিসাব হবে না, ক্রেডিটটা মানেই মনে রাখবো অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল। আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে ফাইনালি বিক্রয় করেছি, তাহলে বিক্রয় আয় বাড়লে ক্রেডিট, ক্যাশে বিক্রয় করছি, ক্যাশ, সম্পদ বাড়ছে ডেবিট, অন ক্রেডিট বাকিতে মানে অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও সম্পদ বৃদ্ধি পাইছে, তো ডেবিট। তাহলে ফাইনালি ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে ক্যাশ সম্পদ বাড়ছে, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ বাড়ছে, বাড়লে ডেবিট, আয় বাড়লে আয় ক্রেডিট, আয় বাড়লে আয় ক্রেডিট। নেক্সট, সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে বিক্রয় করছি 85 আর কস্ট 65। এই যে কস্ট প্রাইস আছে মানে এটা পারপিচুয়াল সিস্টেম। আমরা জানি পণ্য হিসাবভুক্তকরণের পদ্ধতি আছে দুইটা তোমাদের, একটা পিরিয়ডিক্যাল সিস্টেম, একটা পারপিচুয়াল। এই পারপিচুয়াল আর পিরিয়ডিক্যাল সিস্টেমের অঙ্ক নাম একটা চ্যাপ্টারই আছে ফাইনালি, যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নামে একটা চ্যাপ্টারই আছে। তাহলে এখানে বিক্রয়ের গায়ে এই যে কস্ট প্রাইসটা যদি থাকে, মনে রাখবে এটা পারপিচুয়াল সিস্টেমে জাবেদা হবে। পারপিচুয়াল সিস্টেমে বিক্রয়ের দুটি জাবেদা হয়, প্রথমটা সিম্পল বিক্রয় মূল্যের জন্য, তাহলে সোল্ড বিক্রয় করছি, মার্চেন্ডাইজ ফর ক্যাশে নগদে বিক্রয় করছি, তাহলে নগদ আসছে, সম্পদ আসলে ডেবিট, তাহলে ক্যাশ বাড়ছে ডেবিট, বিক্রয় করলে আয় বাড়ছে, আয় ক্রেডিট। তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, জাবেদা হবে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, নর্মালি বিক্রয় জাবেদার মতো, নগদে বিক্রয় করছো, তাহলে ক্যাশ সম্পদ বাড়ছে, তাহলে বিক্রয় আয় বাড়ছে, তাহলে ক্যাশ হিসাব বিক্রয় হিসাব, তাহলে ক্যাশ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সেলস আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। কস্টের জাবেদা, তাহলে ব্যয়, তো ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। আর এই যে বিক্রয়ের ফলে এই মার্চেন্ডাইজটা আমার কাছ থেকে কী হচ্ছে? চলে যাচ্ছে, এই মার্চেন্ডাইজটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, তাহলে এটা সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে, ক্রেডিট, তাহলে ব্যয় বাড়ছে, ব্যয় ডেবিট, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ব্যয় বাড়ছে, বিক্রয়ের ফলে এই মার্চেন্ডাইজ নামে সম্পদটা চলে যাচ্ছে, তাহলে ইনভেন্টরি ক্রেডিট, ওই কস্টের জন্য 65,000। পারপিচুয়াল সিস্টেমে মনে রাখবে এই দুটি জাবেদা হয়, সোল্ড মার্চেন্ডাইজ টু আবরার, নাম থাকলে বাকিতে কস্ট প্রাইস আছে, এটাও পারপিচুয়াল সিস্টেমেই জাবেদা হবে। তাহলে বাকিতে বিক্রয়, তাহলে বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল, যে কোনো একটা ঘটতে পারে, এটা মাথায় রাখবা।
আয় বাকি মানে বিক্রয় ফর আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ব্যয় বাকি মানে হতো অ্যাকাউন্টস পেয়েবল। যদি পারচেস করতাম বাকিতে তাহলে হয়তো অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ফর আয় বাড়লে আয় ক্রেডিট। তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, বাকিতে বিক্রয় করছি, সম্পদ বাড়ছে, সেলস আয় বাড়ছে, আয় ক্রেডিট। কস্টের জাবেদা, তাহলে কস্ট ফর ব্যয় বাড়ছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। বিক্রয়ের ফলে এই মার্চেন্ডাইজ নামে সম্পদটা চলে যাচ্ছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফর ইনভেন্টরি ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। মনে রাখবা পারপিচুয়াল সিস্টেমে বিক্রয় এবং বিক্রয় ফেরতের সময় দুটি করে জাবেদা হয়। বলা হচ্ছে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড ফ্রম আবরার 20,000 টাকা, কস্ট 5,000। তাহলে সেলসের বিপরীত, সেল যা হয় সেলস রিটার্ন তার উল্টো হয়, কারণ সেলস আয়বাচক হিসাব আর সেলস রিটার্ন কন্ট্রা আয়, বিপরীত আয়। তাহলে আয়ের বিপরীত, তাহলে আয়ের যে জাবেদা হবে কন্ট্রা তার বিপরীত হবে। তাহলে সেলস রিটার্নের জাবেদা কেবল যা করলাম তার উল্টো করব। তাহলে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এবার ওই কস্টের জন্য কি হবে, কস্টের জন্য সেলস যে পক্ষ, মনে রাখবে ইনভেন্টরি হবে সেই পক্ষ, আর বাকিটা কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। ফাইনালি সেলসের জাবেদাটার উল্টো লিখে দিলেই হয়ে যাচ্ছে, কারণ সেলস আয়বাচক হিসাব আর সেলস রিটার্ন কন্ট্রা আয়, বিপরীত আয়। তাহলে আয়ের বিপরীত জাবেদা, তাহলে আয়ের যে জাবেদা কন্ট্রা তার উল্টো জাবেদা হবে। তাহলে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ইনভেন্টরি ডেবিট ফেরত আসছে, তাহলে আবার ওই সম্পদ আবার বাড়ছে, তাহলে ইনভেন্টরি ডেবিট, ব্যয় হ্রাস পাচ্ছে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। সেলস ইকুইপমেন্ট, তাহলে এবার ইকুইপমেন্ট নামে হিসাব হয়, তাহলে এখানে আর সেলস নামে হিসাব হবে না, তাহলে গুডস নামে পণ্য নামে হিসাব হয় না, যার কারণে আমরা সেলস লিখছিলাম। কিন্তু ইকুইপমেন্ট বিক্রয় করছি সম্পদ, তাহলে সম্পদ নামে হিসাব হয়। তাহলে বিক্রয়ের ফলে সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। অন ক্যাশ, নগদে বিক্রয় করছি, নগদ সম্পদ, তো বিক্রয়ের ফলে নগদ আসছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে দুটোই সম্পদবাচক হিসাব। রুলস কি, সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে সেলস ইকুইপমেন্ট অন ক্যাশ, তাহলে ইকুইপমেন্ট কি সম্পদবাচক হিসাব, আর ক্যাশও সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট বিক্রয়ের ফলে ইকুইপমেন্ট সম্পদ হ্রাস পাচ্ছে ক্রেডিট। তাহলে ফাইনালি জাবেদা হবে ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। সম্পদ বাড়ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদের নিয়ম বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ, সেবাটা আয়, তাহলে আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিক্রয় যেমন একটা আয়, সার্ভিসটা আয়। বিক্রয় হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয়, সার্ভিসটা হলো সেবামূলক প্রতিষ্ঠানের আয়। তাহলে সেবামূলক প্রতিষ্ঠানের মেন আয় হলো সার্ভিস, তাহলে আয় বৃদ্ধি পেলে কি হয় বলছিলাম, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ফর ক্যাশে সেবা দেওয়া হচ্ছে, ক্যাশ সম্পদবাচক হিসাব, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ফাইনালি ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, তাহলে সার্ভিস সেবা আয়, তাহলে আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। অন অ্যাকাউন্ট বাকিতে, আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অন অ্যাকাউন্ট নামে কোনো হিসাব হয় না, অন অ্যাকাউন্ট বাকিতে। তাহলে বাকির জন্য এখানে একটা কথা উজ্জ্ব আছে যে অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল। অন অ্যাকাউন্ট বললেই অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল। খেয়াল রাখবো হিসাবটা কি, আয়ের বাকি, আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, আর যদি ব্যয় বলতাম ব্যয় বাকি হলে অ্যাকাউন্টস পেয়েবল হতো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যান্ড সার্ভিস রেভিনিউ আয় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট। তাহলে সম্পদের ক্ষেত্রে বৃদ্ধি ডেবিট, আয়ের ক্ষেত্রে বৃদ্ধি ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে বিলস কাস্টমার ফর সার্ভিস, বিল মানে বাকি, তো অন অ্যাকাউন্ট মানে বাকি, বিল মানে বাকি, তাহলে আয় বাকি, আয় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট হবে, আয় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট। বাকিতে এই বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল হতে পারে। বারবার বলছি ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, তাহলে সম্পদ বাড়ছে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর্নড টাকা 75,000 ফর সার্ভিস রেন্ডেড, সেবা দিয়ে 75,000 টাকা আয় হয়েছে, তাহলে আয় বাড়লে আয় ক্রেডিট, আয় বাড়ছে আয় ক্রেডিট, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সার্ভিসটা হিসাব, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 10,000
ক্যাশ ইজ রিসিভ, নগদ পাচ্ছি, ক্যাশ সম্পদবাচক হিসাব, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, বৃদ্ধি পেলে ডেবিট হয়, ক্যাশ ডেবিট। কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স অফ, টাকা 65,000 ইজ বিল্ড অন অ্যাকাউন্ট, বিল মানে বাকিতে, অন অ্যাকাউন্ট মানেও বাকিতে, তাহলে 65,000 টাকা বাকিতে হয়েছে, তাহলে আয় বাকি মানে অন অ্যাকাউন্টের জন্য কি আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে এটিও সম্পদ, ক্যাশও সম্পদ, তাহলে সম্পদ বাড়ছে ডেবিট, ফাইনালি যাবে দেওয়া হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাহলে সম্পদ দুটি বাড়ছে ডেবিট, আয় বাড়লে আয় ক্রেডিট হয়, সার্ভিস রেভিনিউ আয় ক্রেডিট। পেইড 3 মান্থ রেন্ট, 3 মাসের ভাড়া পরিশোধ করছি, অ্যাডভান্স, এই ভাড়াটা খরচ, কিন্তু যখনই 3 মাসের দেওয়া হচ্ছে অ্যাডভান্স হয়ে যাচ্ছে সেটি, তাহলে ব্যয় অগ্রিম সম্পদ হয়, ব্যয় অগ্রিম কী হয়, সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট হবে। পেইড পরিশোধ, তাহলে পরিশোধ মানে কিসে পরিশোধ হয়, নগদে হয়, এখানে নগদ কথাটা দেখা যাচ্ছে না, তো এখানে নগদটা বুঝে নিতে হবে। রিসিভড মানে নগদ আসে, পেইড মানে নগদ চলে যায়, তাহলে নগদ চলে যাচ্ছে, সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাহলে আমাদের প্রিপেইড রেন্ট সম্পদ বাড়ছে ডেবিট, নগদ নামে সম্পদটা কমে যাচ্ছে ক্রেডিট। ফাইনালি প্রিপেইড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, প্রিপেইড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেইড ফর অ্যাডভার্টাইজিং ফর ওপেনিং দ্য কোম্পানি, কোম্পানি ওপেন করতে বিজ্ঞাপন ব্যয় দেওয়া হয়েছে, সেটা আবার পেইড করে দিয়েছি, তাহলে পেইড মানে নগদে পরিশোধ, রিসিভ মানে নগদে প্রাপ্তি, তাহলে পেইড ফর নগদ চলে যাচ্ছে, নগদ সম্পদবাচক হিসাব, এখানে ক্যাশ কথাটা দেখা যাচ্ছে না, বুঝে নিতে হবে, তাহলে ক্যাশ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাহলে পেইড মানে নগদ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয়, তাহলে ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেইড ইউটিলিটি বিল উপযোগ ব্যয়, তাহলে পেইড মানে নগদ চলে যাচ্ছে, পেইড ফর ক্যাশ চলে যাচ্ছে, সম্পদ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, ইউটিলিটি বিল উপযোগ ব্যয়, তাহলে ব্যয় বাড়ছে ডেবিট, তাহলে ইউটিলিটিস বিল ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাহলে ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেইড মান্থলি এক্সপেন্স, স্যালারিজ বাবদ, ইলেকট্রিসিটি বিল অ্যান্ড ইন্টারনেট বিল সবগুলো ব্যয়, তাহলে ব্যয় বাড়লে ডেবিট, ক্যাশ ক্রেডিট, ব্যয় বাড়লে ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট, ইন্টারনেট এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, তাহলে নগদ চলে যাচ্ছে, পেইড মানে নগদ চলে যাচ্ছে, তাহলে নগদ আসলে ডেবিট, নগদ চলে গেলে ক্রেডিট, তাহলে ক্যাশ ক্রেডিট। তাহলে দ্য ওনার উইথড্র, মালিক উত্তোলন করছে 1,000 ক্যাশ ফর দ্য পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ চলে গেছে, আমরা ব্যক্তির হিসাব করি না, প্রতিষ্ঠানের করে, তাহলে নগদ প্রতিষ্ঠান থেকে চলে গেছে, নগদ একটা হিসাব, আর উইথড্র একটা হিসাব, তাহলে উইথড্র হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত মালিকানা সত্ত্ব, এটার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে যেমন ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়, তাহলে উইথড্র ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, উইথড্র ডেবিট বা ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট, উইথড্রর আর একটা নাম হচ্ছে ড্রয়িংস, তাহলে ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। বরোড, ধার করা হয়েছে 8,000 ফ্রম সোনালী ব্যাংক এগেনস্ট নোট পেয়েবল, নোটের মাধ্যমে ধার করছি, তাহলে ধার করলে কি হয়, নগদ আসে, তাহলে নগদ সম্পদ, এখানে নগদ দেখা যাচ্ছে না, তো ধার করলে তো নগদ আসবে, তাহলে নগদ সম্পদ বাড়ছে ডেবিট, নোটস পেয়েবল দায় বাড়ছে, দায় ক্রেডিট, নোট পেয়েবলটা দায়, তাহলে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। ক্যাশ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার দায়, তাহলে দায় হ্রাস পাচ্ছে, পরিশোধ করে দিলে হ্রাস পাচ্ছে, তাহলে দায় হ্রাস পেলে ডেবিট হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। পেইড ক্যাশ, নগদ চলে যাচ্ছে, পরিশোধ করছি নগদে, তাহলে নগদ সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাহলে নগদ হ্রাস পাচ্ছে ক্রেডিট, তাহলে ফাইনালি যাবে তা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ পেইড টু নোটস পেয়েবল, পরিশোধ নোটস পেয়েবলটা দায়, তাহলে পরিশোধ করলে হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পেলে ডেবিট হয়, দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট। পেইড ক্যাশ, নগদে পরিশোধ, নগদ চলে যাচ্ছে, তাহলে নগদ সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ রিসিভ, নগদ প্রাপ্তি, তাহলে ক্যাশ সম্পদবাচক হিসাব, তাহলে প্রাপ্তি বাড়ছে বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট। ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, তাহলে দেনাদার হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পেলে ক্রেডিট, তাহলে ফাইনালি যাবে তা হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। রিসিভ ক্যাশ 1500 ফুল সেটেলমেন্ট 1600, তাহলে 1600 টাকা পাওনার
1500 টাকায় ফুল সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তি। তাহলে পূর্ণ নিষ্পত্তি হয়ে যাচ্ছে মানে এখানে একটা ডিসকাউন্টের বিষয় আছে। তাহলে আমরা পাচ্ছি রিসিভ ক্যাশ, নগদ পাচ্ছি কত, 1500। তাহলে এই সম্পদ নগদ ক্যাশ বাচক হিসাব, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ফুল সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে পাচ্ছি কার কাছ থেকে, পাওয়া যায় দেনাদারের কাছ থেকে, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে দেনাদারের কাছ থেকে পাওয়া যায় আর পাওনাদারদের শোধ করতে হয়। তাহলে দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাচ্ছে 1600। তাহলে মাঝে 100 টাকায় ফুল সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, 100 টাকার কিসে, তাহলে এটা ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট। তাহলে যাবে তো হবে ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অ্যালট বারটা দিচ্ছি আমরা, ছাড় দিচ্ছি 1600 টাকার জায়গায় 1500 নিয়ে আমরা তাকে ছেড়ে দিচ্ছি, মাফ করে দিচ্ছি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ কমে যাচ্ছে, ক্রেডিট। তাহলে ক্যাশ সম্পদ বাড়ছে, ডিসকাউন্ট অ্যালট আমরা বারটা দিচ্ছি, প্রদত্ত বারটা, তাহলে বারটা প্রদান করলে ব্যয় বাড়ছে, ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ কমে যাচ্ছে, ক্রেডিট। রিসিভ ক্যাশ 1500 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড দ্য আনরিয়ালাইজড ব্যালেন্স বি ট্রেটেড আনকালেক্টেবল। অ্যাজুম ব্যালেন্স অফ অ্যাকাউন্ট রিসিভেবল 1800 টাকা। খেয়াল করব, তাহলে 1800 টাকা দেনাদারের কাছে পাই, রিসিভ করছি এখন 1500। তাহলে ক্যাশ সম্পদ, রিসিভ মানে প্রাপ্তি, সম্পদ বাড়ছে, ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট, দেনাদারের কাছ থেকে পাইতাম 1800, দেনাদার হ্রাস পাচ্ছে, ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কী হবে, ক্রেডিট। তাহলে পাচ্ছি 1500, হ্রাস পাচ্ছে কিন্তু 1800, কারণ বলা হচ্ছে ব্যালেন্সটুকু আনরিকগনাইজড। তাহলে ট্রেটেড আনকালেক্টেবল, ট্রেটেড আনকালেক্টেবল, আদায় হবে না, অনাদায়ী, যেটাকে ব্যাড ডেটস বলে। ব্যাড ডেটস মানে অনাদায়ী পাওনা। সংজ্ঞা হলো যে পাওনা জীবনেও পাওয়া যায় না তাকে অনাদায়ী পাওনা বলে, যে পাওনা জীবনেও আর পাওয়া যাবে না সেটা অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা ব্যয়। তাহলে ফুল সেটেলমেন্ট থাকলে ব্যাড ডেটস, ফুল সেটেলমেন্ট যদি থাকে, ফুল সেটেলমেন্ট থাকলে ডিসকাউন্ট, আর যদি আনকালেক্টেবল বলে ব্যাড ডেটস। আমরা দুটো এন্ট্রি পাশাপাশি রাখছি, কখন ডিসকাউন্ট আর কখন ব্যাড ডেটস, এটা ক্লিয়ার করার জন্য। তাহলে যখন বলা থাকবে আমাদের ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তাহলে পূর্ণ নিষ্পত্তি ফর ডিসকাউন্ট, ফুল সেটেলমেন্ট। আর যদি বলা থাকে আনকালেক্টেবল মানে অনাদায়ী, তাহলে অনাদায়ী পাওনা। তাহলে ক্যাশ ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স ব্যয়, তাহলে ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। রিসিভড অ্যাডভান্স পেমেন্ট টাকা 4000 ফ্রম এ ক্লায়েন্ট হু উইল সার্ভ নেক্সট মান্থ। যাকে নেক্সট মান্থে সার্ভিস দিব তার কাছ থেকে রিসিভ করেছি, তাহলে অগ্রিম। তাহলে রিসিভ তো ফর, রিসিভ মানে প্রাপ্তি, নগদ তো আসছে, তাহলে রিসিভ করায় কিসে, নগদে। তাহলে ক্যাশ বাড়ছে, আর আমি এখনও সেবা দিইনি, তাহলে অ্যাডভান্স, আয় অগ্রিম, তাহলে সার্ভিসটার টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি, আয় অগ্রিম, দায় হয়, দায় বাড়লে দায়, ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। তাহলে অ্যাডভান্স মানে অগ্রিম, তাহলে অ্যাডভান্স ফর অগ্রিম, যাকে সৌন্দর্য করে আনআর্নড লেখা হয়, অনুপার্জিত আয়। তাহলে ক্যাশ সম্পদ বাড়ছে, রেভিনিউটা এখনো হয় নাই কারণ অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছি, নেক্সট মান্থে সেবা দিব, তাহলে দায় বাড়ছে, দায়, ক্রেডিট, আনআর্নড রেভিনিউ, ক্রেডিট। সাপ্লাইজ কস্টিং 1500 আর ইউজড, তাহলে সাপ্লাইজ খরচ করে ফেলেছি, তাহলে খরচ করলে সম্পদ, খরচ যদি করো তাহলে ব্যয় বাড়ছে, বিপরীতে সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে যাবে তো হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট অ্যান্ড সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ অন হ্যান্ড হাতে আছে, হাতে আছে মানে সম্পদ বাড়ছে, তাহলে সাপ্লাইজ ডেবিট, ব্যয় হয়নি, ব্যয় হ্রাস পাচ্ছে, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। সাপ্লাইজের টাকা এখনও আমার কাছে আছে। 1 month রেন্ট হ্যাজ এক্সপায়ার্ড অ্যান্ড বিকাম অ্যান এক্সপেন্স। ওই যে শুরুতে 3 মাসের রেন্ট অগ্রিম দিয়েছিলাম, মাসের শুরুর দিকে 3 মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করেছিলাম, তাহলে এখন 1 মাস কী হয়ে যাবে, অগ্রিমটা হ্রাস পাবে, তাহলে অগ্রিম ব্যয় হ্রাস পাবে, অগ্রিম সম্পদ হ্রাস পাবে, ব্যয় বাড়বে। তাহলে ব্যয় বাড়লে কি হয়, ব্যয় বাড়লে ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড প্রিপেড রেন্ট ক্রেডিট। তাহলে 1 month এক্সপায়ার্ড মানে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অ্যান্ড এক্সপেন্স ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে ব্যয় বাড়ছে, রেন্ট এক্সপেন্স ডেবিট, সম্পদ কমে যাচ্ছে, সম্পদ ক্রেডিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। তাহলে আমরা প্রত্যেকটা টপিক্সের জাবেদাগুলো ধরে ধরে তোমাদেরকে শেখালাম, একটা ক্লাস করলে তোমাদের A to Z সকল জাবেদাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।